আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আরফার এমন কথায় সবাই হা হা করে হেসে দিল। জীবনের জল ঝুলে গেল। তা দেখে সবাই আরও জোরে হাসলো। হাসতে হাসতে সবাই ঘাসের উপর বসে পড়ল। সেখানে আড্ডার আসর জমে গেল। একটা পিকনিকের মতো ভাইব চলে এলো। এতক্ষণে খাবারও চলে এলো। তাই সবাই ঠিক করলো ঘাসের উপর বসে খাবে, গ্রামের মতো একটা ভাইব নিয়ে খাবে। ওখানকার লোকেরা একটা টেবিল এনে রাখলো, তাতে সব ধরনের খাবার আইটেম সাজানো। ডাল, আলু ভর্তা, চাপা ভর্তা, ডাল ভর্তা, ডিম ভর্তা আর অনেক রকমের ভর্তা, সাথে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, দেশি মুরগির মাংস, আরও অনেক কিছু। সবশেষে সালাদ, লেবু আর সাথে সাতখানা হাত পাখা। এটা অবশ্য মেহরিন বলেই আনিয়েছে। আজ তারা সবাই গ্রামের বউদের মতো স্বামীকে খাবার পরিবেশন করবে আর আদর্শ বইয়ের মতো পাখার বাতাস দিবে। মেহরিনের প্রস্তাবটা সবাই মনে ধরল, আরফা ছাড়া। হবার কথাও নয়। এখানে সবাই হয় বিবাহিত নয়তো এনগেজড, আর আরফা নেই বয়ফ্রেন্ড, নেই হবু হাজব্যান্ড, আর নেই হাজব্যান্ডও। কিছু না বলে শুধু সবাইকে আনন্দ করতে দেখে হাসলো, যেন অন্যদের আনন্দ নষ্ট না হয়। মনে মনে বলল, ভালোবাসার সংজ্ঞা সবার কাছে এক নয়। এখানে এতগুলো মানুষ ভালোবেসেছে আর পেয়েছেও, কারণ তারা দুজন দুজনকে চেয়েছিল। অজান্তেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল আরফা। মনে উঠল কিছু যন্ত্রণাদায়ক স্মৃতি। চোখ ভরে এলো, কিন্তু দ্রুত অন্যদিকে চলে গেল, যেন কেউ চোখের পানি দেখে বিচলিত না হয় আর সুন্দর মুহূর্তটা নষ্ট না হয়। সব খেয়াল করছিল মেহরিন আর মেহের। মেহরিনকে ইশারা দিল। মেহরিন দীর্ঘশ্বাস ছেড়ে জীবনের কাছে গেল, যে তখন অন্যদের সাথে কথা বলাই ব্যস্ত। মেহরিন একটু হেয়ালি করে বলল, হারাতে হারাতে পাওয়ার চান্স পেয়েছেন, তো খালি জায়গাটা তাড়াতাড়ি পূরণ করুন, নয়তো সেই জায়গাটা পূরণ করতে অন্য কেউ খুঁজব। মেহরিনের কথার অর্থ বুঝে জীবন জিভ কেটে বলল, ছি ছি ভাবি, মরে যাব, একদম মরে যাব। আমার তো এই কথা শুনলেই প্রাণ পাখি গলায় এসে আটকেছিল। এখন এমন কিছু হলে নিঃসন্দেহে মৃত্যু হবে। আমি এখনই যাচ্ছি শূন্য জায়গা পূরণ করতে। জানি কষ্ট হবে, তবে আমিও রাশিকদারের বন্ধু। প্রয়োজনে অপেক্ষা করব, তবে নিজের জিনিস আদায় ঠিকই করব। গুড। হৃদ হঠাৎ কপালে হাত দিয়ে একটু স্লাইড করলো। তা দেখে মেহের এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? হৃদ মেহেরের দিকে তাকালো, কিছু বলল না। মেহের আবার বলল, মাথা ব্যথা করছে? মেহেরের কথায় হৃদ ঠোঁট কামড়ে হেসে ফেল। মনে মনে ভাবলো, এই মেয়েটা এত বুঝে কেমনে? মেয়েকে কিছু বলতে হয় না, দেখেই সব বুঝে যায়। এমন একজন বুঝদার মানুষ থাকলে জীবনে আর কি চাই। হৃদ হেসে মাথা নাড়ল। মেহের তার সামনে বসে বলল, শুয়ে পড়ুন, আমি মাথা টিপে দিচ্ছি, ভালো লাগবে। খাবার খেয়ে ওষুধ খাবেন। হৃদ কিছু না বলে শুয়ে পড়ল মেহেরের কোলের উপর। হৃদ মনে মনে বলল, মাথা ব্যথা উঠলে যদি বইয়ের এমন আদর পাওয়া যায়, তাহলে চাই আমি 24 ঘন্টায় এই অসুখে ভুগি। তাহলে তো 24 ঘন্টায় বইয়ের কোলে থাকতে পারবো, আদর পাবো। আহা, জীবনে আর কি চাই। ওদিকে মেহের পরম যত্নে তার প্রিয় মানুষটার সেবা করতে লাগলো। মাথায় হাত বুলিয়ে আঙ্গুল দিয়ে টিপে কপালের ভাঁজ মুছে দিচ্ছে। হৃদচোখ বন্ধ করে শুয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। তা দেখে মেহের হেসে ফেল, কিন্তু স্বামী যে মনের মধ্যে তাকে নিয়ে কী সব ভাবছে এতটা বুঝতে মেহেরের বেগ পেতে হলো না। তাই একটু দুষ্টামি করে বলল, কি ব্যাপার স্যার, হাসির কারণ কি? অন্য কোনো রমণী মনে ধরেছে নাকি? এ কথা শুনে হৃদ হঠাৎ চোখ খুলে মেহেরের দিকে রাগি রাগি চাহনি ছুঁল। তা দেখে মেহের বাঁকা হেসে বলল, হলেও সমস্যা নেই, আমি আছি না। সেই রমণীর সুন্দর ব্যবস্থাও করে দেব, আর আপনার বইয়ের যাওয়ার টিকিটও কনফার্ম করে দেব। ব্যাস, হৃদের শান্ত মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। প্রিয় মানুষ বলে চুপচাপ থাকে, হুমকি ধামকি মারপিট সব সহ্য করে, কিন্তু তার ভালোবাসার দিকে আঙ্গুল তুলবে এটা হৃদ কোনোভাবেই মেনে নিবে না। রাগে ফুঁসে উঠে হৃদ চলে গেল। মেহের হেসে বলল, রাগে মানুষকে রাগাতে বেশ লাগে, আর সে যদি হয় প্রিয় মানুষ তাহলে তো কথাই নেই। তবে মেহেরও জানে এখন না মানালে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে সে, তাই চুপচাপ পেছনে গেল। হৃদ বড় বড় পা ফেলে হেঁটে যাচ্ছে। মেহের বুঝলো এভাবে ধরা যাবে না, তাই দৌড়ে ছুটে এসে ধরল হাত। হৃদ কিছু বলল না, নিজের মতো হাঁটতে লাগলো। অনেকটা চলে এসেছে তারা। মেহের বলল, বেশি রাগ করছেন? হৃদ কোনো জবাব দিল না। মেহের একটু হতাশ স্বরে বলল,
হুম, তা তো করবেনই। আমি এখন পুরাতন হয়ে গেছি না, আবার আপনার সাথে রাগারাগি করে ট্রেড দিই। এখন তো আপনার মন নতুন বউ চাই, যে হবে শান্ত ও শিষ্ট বউ। এই কথা শুনে হৃদ হঠাৎ ঘুরে মেহেরকে দেওয়ালের মতো এক গাছের সাথে ঠেসে দিল। মেহের তাকিয়ে আছে আর হৃদ সেই রাগে ফেটে পড়া চোখ দিয়ে তাকিয়ে আছে হৃদের দিকে, যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। মেহের একটু থতমত খেয়ে বলল, কি হলো আপনার? কথা শেষ হওয়ার আগে হৃদ তার সমস্ত রাগ আর জেদ ঢেলে মেহেরের ঠোঁট চেপে ধরল নিজের ঠোঁট। বরফের মতো জমে গেল মেহের। এমনটা হবে ভাবতে পারেনি তারা। অনেকটা সাইডে চলে এসেছে, আশেপাশে কেউ নেই। হৃদ অবশ্য এই কাজের আগে চারপাশ ভালো করে দেখে নিয়েছিল। হৃদ ঠোঁট চালো না যতক্ষণ না তার রাগ পুরো ঠান্ডা হলো। টানা 7-8 মিনিটের নিচের রাজত্ব চালালো মেহেরের ঠোঁটে। শেষে হালকা নোনতা স্বাদ পেয়ে বুঝলো ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। তখন ছালো। ঠোঁট ছাড়ার পরও হৃদ দৃষ্টি সরল না, গোলাপি ঠোঁটের দিকে তাকিয়ে রইল। মেয়ের বিস্মিত চোখে তাকিয়ে আছে। কথা বলার চেষ্টা করতে হৃদ আবার হঠাৎ চমু খেলো। মেহেরের এই বিস্ময়েরও কারণ আছে। হৃদ একজন ভদ্র মানুষ। সে যেমন সবার সামনে ভালোবাসা প্রকাশ পছন্দ করে না, তেমনি তার লাজ লজ্জাও বেশি। লোক সম্মুখে কখনো চুমু তো দূরে কথা, জড়িয়েও ধরে না প্রয়োজন ছাড়া। কিন্তু সেই মানুষ আজ রাগের বশে পাবলিক প্লেসে চুমু খেলো, তাও আবার লিপ কিস, এবং তা এতক্ষণ ধরে। মেয়েকে হতবাক দেখে হৃদ পাকা হাসলো। মেয়ের ঠোঁটে এখনও বিন্দু বিন্দু রক্ত দেখা যাচ্ছে, কিন্তু মেহেরের সেদিকে খেয়াল নেই। সে পলক ঝাপটাতে ঝাপটাতে হৃদের দিকে তাকিয়ে আছে। আর হৃদ মেহেরকে আরেকটা চুমু দিল। না, ঠিক চুমু না, যে রক্ত কণাগুলো লেগেছিল তা শুষে নিল। মেহের পেলে এখনই জ্ঞান হারাবে। এমন অবস্থায় হৃদ নিজের ঠোঁট মুছতে মুছতে বলল, এটা কি লিপস্টিক লাগিয়েছ? টেস্ট ভালো, আই লাইক ইট। এই ব্র্যান্ডের আরও কটা কিনে নিও। মেহেরের তো অক্কা যাবার অবস্থা। একটু হেলে পড়ে অতিরিক্ত শক্তি নিতে না পেরে হৃদ হাসে, কোলে তুলে নেয় মেহেরকে। মেহের অবাক হয়ে বলে, আপনার এমন রূপও ছিল, জানা ছিল না তো। তোমার দুলাভাই কি বললো শুনুনি? আমার নাকি সিস্টেমের সমস্যা। এখন মিশন বাবা হওয়া। ওই শালাকে দেখাতে হবে আমার কোনো সমস্যা নেই। হৃদের এমন কথায় মেহের হেসে ফেলে। হৃদও হাসে। দুজন আবার ফিরে আসে সবার কাছে। ওদিকে ছোট ছোট 7টা টেবিল আর পিঁড়ি সেট করা হয়েছে। সেখানে বসে সবাই খাবার খাবে, আগে ছেলেরা আর পরে মেয়েরা। মেহের আর হৃদের এমনভাবে দেখে সবাই একসাথে বলে ওঠে, ও মা গো, ট্রু লাভ। মেহের হৃদের গলা জড়িয়ে বলে। পিওর লাভ। মেহেরের কথায় সবাই হেসে ওঠে। তারপর সবাই হাসে। মেহেরিন হাসতে হাসতে বলে, দয়া কইরা আপনার পিওর লাভের কোল থেকে নামিয়া তাহার জন্য খাবার সাজান আর তাকে বউভুক্তি দেখিয়ে বাতাস দেন। মেহেরিনের কথায় আবারও সবাই হেসে ফেলে। হৃদ মেহেরকে নামিয়ে দেয়। মেহেরিন, রাহি, মেহের, লামিয়া, মেহবুবা, চুমকি 6টা থালায় ভাত বাড়ে আর বাটিতে করে তরকারি সাজায়। ওদিকে আরফা হাঁটতে হাঁটতে কিছু দূর এসে বসে আছে। জীবন আরফাকে আকাশের দিকে বিষণ্ণ মনে তাকিয়ে থাকতে দেখে কাছে এসে বলে, ম্যাডাম, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? আপনি কি অনুমতি দেবেন? আরফা চোখ তুলে তাকাই জীবনের দিকে। আরফার এমন লাল চোখ দেখে জীবনের বুকের ভেতরটা কেমন যেন ভেঙে আসে। জীবনে খুব বলতে ইচ্ছে করে, তুমি কেঁদো না প্লিজ। তুমি কাঁদলে যে আমার হৃদয়ের রক্তক্ষরণ হয়। তুমি আমার হও, আকাশের চাঁদ তারা এনে দিতে না পারলেও নিজের মনের রাজ্যের রানী করে রাখবো। পৃথিবীর সব সুখ তোমার চরণতলে রাখবো। তোমাকে দুঃখ কষ্টটা ছুঁতেও পারবে না। কিন্তু জীবন মনের কথা মনে রেখে বলে, কী হয়েছে আপনার? আপনি কেন আসতে পারি না? আর না, আমি ওটা বলতে চাইনি। তাহলে বসার অনুমতি দিচ্ছেন না নাকি? আবার ভেবেছেন আমার গায়ে ময়লা বা দুর্গন্ধ? জীবনের এমন কথাই আরফা হেসে ফেলে, বলে, আর না, কি যে বলেন। বসার অনুমতি দেবেন কিনা? পা ব্যথা করছে তো। বসুন। অনুমতি পেয়ে জীবন বসে পড়ে আরফার পাশে। পকেট থেকে রুমাল বের করে দেয় আরফাকে। তা দেখে আরফা অবাক হয়, কিছু বলতে মুখ খুলবে এমন সময় জীবন বলে ওঠে, এতে কোনো ময়লা নেই আর না আছে দুর্গন্ধ। না বিশ্বাস করলে নিজেই দেখুন। আরফা হাসি মুখে রুমালটা নেই, নইলে আবার জীবন বলবে তার রুমালে জীবাণু, তাই নেয়নি। আরফা চোখ মুছতে গিয়ে কাজল লেপটে যায়। তা দেখে জীবন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। কে বলবে পুরুষ গোছানো মেয়ের প্রেমে পড়ে, সুন্দর করে সাজলে আকৃষ্ট হয়। এগুলো নেহাতি বেমানান কথা।
জীবনের কাছে সামনে বসা মেয়েটা তাকে অপরূপ সুন্দর লাগছে। সাজানো থেকে অসাজানো আরফাকেই কি সুন্দর লাগছে। ইচ্ছে করছে আজীবন এভাবেই তাকিয়ে থাকতে। লেপটে যা কাজলে কারোর চোখ এত মায়াবী লাগে কোথাও আগে কখনো দেখেনি, নাকি দেখতে চায়নি। আসলে যারা সত্যিকার ভালোবাসে তারা সৌন্দর্য দেখে ভালোবাসে না। আমরা মূলত যাদের ভালোবাসি তারাই আমাদের চোখে সুন্দর লাগে। জীবন যেন পলক ফেলতো নারাজ। যদি এই পলক ফেলার মাঝে সামান্য দৃশ্য মিস হয়ে যায়, ওদিকে আরফা জীবনের এমন নজরে অস্বস্তি পাচ্ছে। বুঝতে পারছে না কি করবে। উঠে চলে গেলে বেয়াদবি হবে, আবার বসে থাকাও যাচ্ছে না। কেউ যদি এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, বসে থাকা যায়। মনে হচ্ছে যেন ভাতের হাঁড়ি কেউ চুলায় বসিয়ে রেখেছে। আরফা গলা পরিষ্কার করে বলে, শুনছেন? বলুন না, শুনতে তো চাই। কি? হ্যাঁ কি না? না না কিছু না। এভাবে তাকাবেন না, আমার অস্বস্তি হয়। কেন তাকিয়েছি জানেন? না। ওয়েট। বলে নিজের ফোন বের করে সেলফি তোলার মতো ফোনটা ধরে। আরফা তাকাতেই ক্লিক করে। আরফা বলে, এটা কি হলো? ওয়েট দেখাই। তারপর জুম করে আরফাকে দেখায়। আরফা দেখে তার কাজল একটু লেপটে গেছে। হাতে থাকা রুমালটা দিয়ে মুছতে যায়। বোকা আরফা বুঝতেই পারল না এই সুযোগ কাজে লাগিয়ে এক পাগল প্রেমিক তার প্রেয়সীকে তার সাথে ক্যামেরাবন্দি করে নিল। জীবন বলে, ওয়েট। জীবন ফোনটা পকেটে রেখে আরফার কাছে এগিয়ে গিয়ে বলে, আপনি আর ঘষবেন না, তাহলে আরও ছড়াবে। আমি করে দিচ্ছি। আরফা কিছু বলতে চাই, কিন্তু জীবন সেসবে পাত্তা না দিয়ে ধীরে ধীরে আরফার হাত থেকে রুমাল নিয়ে ঠিক করে দেয় তার কাজল। আরফার বুকের ভিতর কেমন ধকধক করে ওঠে। এটা স্বাভাবিকও বটে। কোনো পুরুষ মানুষ তার কাছে থাকলে বুক কাঁপা স্বাভাবিক। উপরন্ত 3 বছরের সম্পর্ক হলেও হাতে গোনা 3-4 বারই দেখা হয়েছে শুভর সাথে। এত কাছাকাছি কখনো আসা হয়নি। কাজ শেষ হলে জীবন আবার পাশে বসে বলে, শেষ। আরফা কিছু বলে না, তবে চোখ যায় রুমালের দিকে। আরফা বলে, ইস, আমার জন্য আপনার রুমালটা নোংরা হলো। জীবন রুমালটা ভাঁজ করে নিজের পকেটে রেখে বলে, কি? এটা কি বললেন? এটা মোটেও নোংরা হয়নি, উল্টো দামি হয়ে গেল। এত দামি যা কেনার সামর্থ্য সবার নেই। কি? ওদিকে সবাই খেতে বসে যাচ্ছে, চলুন, আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। সবাই মূলত অপেক্ষা করছিল ওদের দুজনের জন্য। মেহরিনদের সাথে দেখা হতে মেহরিন আর এশারাই সবাই নিজেদের পার্টনাররা ছোট টেবিলের খাবার রেখে পাখা নিয়ে বসে গেল। মেহরিন বলল, তোমরা চলে এসেছো, বসে যাও। দেবরজি, জীবন আর রাজের মাঝখানে ফাঁকা জায়গায়। মেহরিন রাজকে বাতাস করতে করতে বলল, আরফা শোন, একটা কাজ করতে পারবি? হ্যাঁ বলো না। তুই একটু জীবন ভাইয়ের খাবারটা দিয়ে দে, মানে সবাই তো বসে গেছে। আচ্ছা। বলে সাজানো খাবারের তালা জীবন আর টেবিলে রাখলো। তা দেখে জীবন ইশারায় মেহরিনকে কৃতজ্ঞতা জানালো। মেহরিন হাসলো, বাকিদের মুখেও মৃদু হাসি। খাবার দিয়ে আরফা জীবনের সামনে রাখতে মেহের বলল, পাখাটা দিয়ে একটু বাতাস কর। দেখিস না আমরা সবাই করছি, সবার সাথে এসেছে, তা না হলে তো বৈষম্য হবে, একটা ব্যাপার তৈরি হবে বেচারা। কিন্তু দে সমস্যা নাই। আরফা বাধ্য হয়ে পাকা হাতে নিয়ে বাতাস দিতে লাগলো। ছেলেরা খাচ্ছে, মেয়েরা খাবার দিচ্ছে আর বাতাস করছে। হঠাৎ রাজ এক লোকমা মেহরিনের সামনে ধরে দিল। মেহরিন হাসি মুখে নিল। রাজের ইশারায় বাকিরাও একই ধরল। এদিকে বিপাকে পড়ল আরফা, কারণ জীবন তার মুখের সামনে খাবার ধরে আছে। অসহায়ভাবে আরফা মেহরিনের দিকে তাকালো। মেহরিন খেতে বলল। এমন করে একে একে সবার দিকে তাকালে তো সবাই খেতে বলবেই। আরফা ভাবলো খেয়েই নেবে। তখনই জীবন বলল, দেখুন, আমার হাতে কোনো জীবাণু বা ময়লা নেই, আমি খাওয়ার আগে হাত ধুয়ে এসেছি। এই কথা শুনে আরফা নিজের কপালে চাপড় মারল। তারপর জীবনের হাত থেকে খাবার নিল। এই দৃশ্য দেখে সবাই হাসলো, আরফা আর জীবনও। এরপর ছেলেদের খাওয়া শেষ হলে মেয়েরাও বসলো। ছেলেরা খাবার বাড়তে লাগলো আর বাতাস করলো, কিন্তু জীবন আরফার পাতে বেশি বেশি দিচ্ছে। তা দেখে আরফা চোখ কুচকে বলল, কি 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 করছেন? এত দিচ্ছেন কেন? আমায় কি বকরাক্ষস মনে হয়? বেশি বেশি খান, বুঝলেন? নয়তো কোনোদিন বাতাসে উড়ে যাবেন। খান খান, একটু মোটা হন। আরফা কিছু বলতে গেলে জীবন বলল, আবার বলবো সেটা? আল্লাহ, কোন পাগলের পাল্লায় পড়লাম? এমন সময় জীবন আবার ভাত দিল আরফার পাতে। আরফা বলল, আরে আজব, এত দিচ্ছেন কেন? আমি খাবো না তো। আরে বেশি খান। আরে আজব, আপনি আমার মা নাকি?
আরফার কথা শুনে সবাই হেসে ফেল। শেষে মা কথাটাই জীবন কষ্ট পেল, চুপচাপ উঠে চলে গেল। তাদেরকে আরফার মন খারাপ হলো, ভাবলো একটু বেশি বলে ফেলেছে বোধ হয়। বাকি সবাইও খেয়াল করলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই গেল ওই বাচ্চাটার কাছে, তাকে খাবার কিনে দিল, সাথে অনেকগুলো টাকাও দিল। রাস্তার ছেলেদের মধ্যে একজনকে বলে ওর মার চিকিৎসার ব্যবস্থা করতে, সাথে মাসে মাসে টাকা পাঠাতে, যেন ওদের কোনো সমস্যা না হয়। এরপর বাড়ি ফেরার জন্য রওনা দিল সবাই। আগের মতোই জীবন আরফা বাইকে উঠল, কিন্তু জীবন কোনো কথা বলল না, চুপচাপ। আরফা আগ বাড়িয়ে বলল, শুনছেন জীবন? হুম। জীবন কিছু বলল না। পুরো রাস্তাটা আর একটাও কথা বলল না। 6টার দিকে সবাই বাড়ি এসে পৌঁছালো। রাত এখন 3টা বাজে বোধ হয়। জমিদার বাড়ির সবাই এখন গভীর ঘুমে। না, সবাই নয়, সবাই ঘুমালেও জেগে আছে রাজ। তার চোখে ঘুম নেই, মনে অশান্তি। কোনো এক কারণে শান্তি লাগছে না। মন বলছে কাউকে যেন জমের দুয়ারে পাঠাতেই হবে, নইলে বুকে প্রিয় বউকে না জড়ানো পর্যন্ত এই অশান্তি থেকে মুক্তি নেই। রাজের বর্তমান অবস্থা, সে বিছানায় বাবু হয়ে বসে, দুই গালে হাত দিয়ে মুখে মৃদু হাসি নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার জীবনের শ্রেষ্ঠ নারীর দিকে, যে তার প্রাণ নাশিনী সহধর্মিণী ভালোবাসা বউ ও তার 2 রাজপুত্রের মা। আরিওনা তার মনবেম। ঘুমন্ত বউকে দেখেই বুকের ভেতর এক অদ্ভুত অনুভূতি জমে উঠছে। বুকটা জ্বলছে, ঘুম আসছে না। একটা শূন্য শূন্য অনুভূতি। হঠাৎ মুখের মৃদু হাসিটা মিলিয়ে গেল, চোখে মুখে ভর করলো ভয়ানক রাগ। রাগে নাকের পাটা ফুলে ফুলে উঠছে। রাগে রাখা হাতগুলো হয় মুষ্টিবদ্ধ। রাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণভোমরার দিকে, যে বউকে ভালোবেসে সে নিজের জীবন দিয়ে দিতে রাজি, আবার প্রয়োজনে হাসতে হাসতেই অন্য কারো জীবন কেড়ে নিতেও কার্পণ্য করবে না রাজ শিকদার। আর এই নারীর দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে ফেলবে, যে ছুতে আসবে তাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দেবে। যে নারীর গায়ে একটি ফুলের আঁচড় সে লাগতে দেয় না, তার গায়ে 2জন হাত তুলেছে, জীবিত রেখে শরীর থেকে তাদের চামড়া ছিলে ফেলা না পর্যন্ত রাজের শান্তি নেই। যে হাত দিয়ে তার আরিওনাকে চর মারা হয়েছে, সেই হাত রাজ মেপে মেপে ঠিক 2 ইঞ্চি করে করফ কেটবে, আর তাদের কলিজা বের করে পিস পিস কাটবে। নতুন কেনা টমিকে দিয়ে খাওয়াবে, আর টমি সেটা পেয়ে খুশি হবে। আহা, ভাবতে ভাবতে রাজের চোখ চকচক করে উঠল। এভাবেই তো কত শান্তি লাগছে। কাজটা করে ফেলতে পারলে কত শান্তি লাগবে। মনে মনে ভাবলো, ইস, এই খুশিতে এখনই যদি তার বুকে 111টা চুমু খাওয়া যেত। কিন্তু খাবে কিভাবে? তার রাজপুত্রদ্বয় মায়ের বুকে আঁকড়ে ঘুমিয়ে আছে। রাজ মাঝে মাঝে ভাবে, ওর হয়তো উচিত হয়নি এত তাড়াতাড়ি বাবা হওয়া। বেবি আসার পর থেকেই বউটা যেন দূরছাই করে, আগের মতো কাছে আসে না, ভালোবাসে না, আদর করে না। আর আদর বঞ্চিত হয়ে রাত শুকিয়ে কিসমিসের মতো চ্যাপটা হয়ে যাচ্ছে। এগুলো কি তার বউয়ের চোখে পড়ে না? সে যে কতদিন ধরে ভিতরে ভিতরে ভুগছে, সেটা কি বউ বোঝে না? নাকি বউ পাথর হয়ে গেছে? ভাবতে ভাবতে সে আবার তাকায় 2 রাজপুত্রের দিকে। মুখে আপনাতেই এক তৃপ্তির হাসি চলে আসে। 2 ছেলের কপালে আদর মাখার চুমু দিয়ে রাজ বলে, আমার সুখ, আমার ভালোবাসার তৃপ্তি তোমাদের মাঝেই। তারপর মুখ গম্ভীর হয়ে আসে। সে ফিস করে বলে, তোমরা কিন্তু বাবার সঙ্গে অন্যায় করছো। মানছি তোমরা এখনো ছোট, মাম্মাকে ছেড়ে থাকতে পারো না, তাই বলে বাবার কষ্ট বুঝবে না? তোমাদের বাবা এতটা মানবিক, আর তোমরা কিনা এমন অমানবিক। ছি ছি। কাল থেকে মাম্মার আদর খাওয়া শেষে কেঁদে কেটে মাম্মাকে বলবা, মাম্মা যাও বাবার কাছে যাও, পাপাও তো তোমাকে দরকার আছে নাকি? তোমাদের মাম্মা খুব পাষাণ হয়ে গেছে, একটুও ভালোবাসে না, এমনকি একটা চুমু টুমুও দেয় না। যাই হোক, শোনো, যেহেতু তোমার মাম্মাকে ছেড়ে থাকতে পারো না, আমিও না, আমাদের 3 জনেরই এই আদর ভালোবাসার অধিকার আছে। রাজা আবার তাকাই ঘুমন্ত মেহরিনের দিকে। ইস, কি সুন্দর লাগে ঘুমালেও তার বউকে দেখলে মন চাই টপাটপ কতগুলো চুমু খেতে, কিন্তু খাবে কিভাবে? বউ এখন তাকে দেখলেই বুড়ো বলে খোঁজা দেয়। হঠাৎ রাজ ঠোঁট কামড়ে হাসে, তারপর পরম যত্নে ভালোবাসায় ভরা এক গভীর চুমু মেখে দেয় মেহরিনের কপালে। তারপর 2 সন্তানকেও বুকের ওপর হাত রেখে ফিস ফিস করে বলে, বুঝলে তো আমার ছানারা, তোমাদের মাম্মাকে এই বুকে না পাওয়া পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হয় না।
আর না ঘুম আসে না, অনেক দিনের অভ্যাস কি না। শোনো, একটা প্ল্যান করি। তোমরা তো মাম্মাকে ছাড়া ঘুমোতে পারো না, আমিও না। তাই তোমরা ঘুমিয়ে যাওয়ার পর আমি তোমাদের মাম্মাকে আমার বুকে নিয়ে নেব, কেমন? আচ্ছা শোনো, এটা কিন্তু আমাদের সিক্রেট, বুঝলে? আমরা ছাড়া কেউ যেন না জানে। রাজ আবারও দুজনের কপালে চুমু খেলো, তবে খুব সাবধানে, যেন তাদের ঘুম ভেঙে না যায়। ওদের ঘুম ভেঙে গেলে দেখা যাবে তার বউ মেরে তার হাত পা ভেঙেও দিতে পারে। যা বলতে পারে, তুই এখন ওদের ঘুম পাড়া, নয়তো সকালে ওদের ডাইপার চেঞ্জ করবি তুই। না বাবা, এসব করতে পারবে না, ডাইপার চেঞ্জ করা খুব হ্যাপার কাজ। তারপর একটু ঝুঁকে মেহরিনকে আস্তে করে তুলে নিল, যাতে বাচ্চারা না জেগে ওঠে। কিন্তু মেহরিনকে কোলে তুলতে রাজ এমন এক পরিস্থিতির মুখোমুখি হলো যাতে সে বেলুনের মতো চুপসে গেল, কারণ মেহরিন তার গলা শক্ত করে চেপে ধরেছে। রাজ কাতর মুখে তাকালো মেহরিনের দিকে, তাকাতে ঠোঁটে ফুটে উঠল এক গর্বিত হাসি। রাজ বিড় করে বলল, এই না হলে রাজ শিকদারের বউ, যে ঘুমের ঘরেও শত্রুকে উপরে পাঠানোর ক্ষমতা রাখে। তারপর রাজ মুখটা মেহরিনের কানে কাছে নিয়ে ফিসফিস করে বলল, রাজ শিকদারের উপস্থিতি বা অনুপস্থিতিতে তার বেডরুমে ঢুকে তার স্ত্রীকে ছুঁবে এমন সাহস কোনো বাপের ছেলের এখনো হয়নি, বুঝেন? আর যদি কেউ সেই সাহস দেখাতেও চায়, তবে তার কলিজা আমি নিজ হাতে কেটে কুকুরকে খাওয়াবো। রাজের কথায় যেন কাজ হলো। মেহরিনের হাতটা ঢিলে হলো, আস্তে আস্তে সরে গেল। রাজ সেটা দেখে হাসলো। কিছু মানুষ আছে যারা ঘুমালেও তাদের মস্তিষ্ক কাজ করে, মস্তিষ্ক বিপদ আপদ ধরতে পারে, তেমনি একজন মেহরিন। রাজ একবার পিছনে ফিরে তার রাজপুত্রদের দেখল, তারপর পা বাড়ালো বারান্দার দিকে। মেহরিনরা যে ঘরে আছে তার বারান্দায় বিশাল এক দোলনা আছে, যেখানে শুধু বসা নয়, চাইলে শোয়াও যায়। রাজ মেহরিনকে নিয়ে দোলনায় বসলো, দেওয়ালে পিঠ ঠেকিয়ে মেহরিনকে বুকে চেপে ধরে তাকালো আকাশের দিকে। অসংখ্য তারা ঝিলমিল করছে, তাদের ফাঁক দিয়ে আলো ছড়াচ্ছে সেই চাঁদ। রাজ মেহরিনকে আবারও শক্ত করে জড়িয়ে ধরল, কপালে একের পর এক চুমু খেতে থাকলো। হঠাৎ মেহরিনের ঘুম ভাঙলো, চোখ দুটো আধো ঘুমে পিটপিট করছে। মেহরিন রাজের দিকে তাকিয়ে ঘুম যাওয়ানো কণ্ঠে বলল, ঘুমাননি এখনো? আমার বউ হয়তো ভুলে গেছে, তাকে বুকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। এখনো আপনার প্রেম এক চুলও কমলো না, বরং দিন দিন বেড়ে যাচ্ছে। কবি সাহেব, ভুলে গেলেন নাকি আপনি 2 বাচ্চার বাপ? তোমার এই আধঘুমো কণ্ঠটা শুনলে আমি পাগল হয়ে যাইব, একেবারে পাগল। মেহরিন হেসে মুখ লুকালো রাজের বুকে। রাজ ঠোঁট কামড়ে হেসে উঠল, খোঁচা দিয়ে বলল, কি ব্যাপার বউ, তুমি দেখি এখনো নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছ। ব্যাপার কি, ভুলে গেছো নাকি? তুমি এখন আর মেয়ে নও, মহিলা হয়ে গেছো, মানে 2 বাচ্চার মা হয়ে গেছো। ভুলে গেলে নাকি? 2 বাচ্চার মায়ের নতুন বউয়ের মতো লজ্জা পাওয়ার মানে কি? রাজের শেষ কথায় মেহরিন শুধু হেসে রাজের বুকে মুখ রেখে দিল। রাজ বুঝল সে তার কথা ঘুরিয়ে ফিরিয়ে তাকেই ফিরিয়ে দিচ্ছে। রাজ মুচকি হেসে আবার বলল, জানো তোমার এখন কিসের বয়স? মেহরিন চুপ করে রইল। রাজ নিজেই উত্তর দিল, জানবে কি করে, আমি তো বলিনি। আচ্ছা শোনো, রাগ করবে না, এখন তোমার লজ্জা পাওয়ার সময় নয়, এখন তোমার উচিত আমাকে। রাজের কথা শেষ হওয়ার আগেই মেহরিন রাগে রাজের বুকে কামড়ে ধরল। রাজ দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল। বুঝলো বউ বেশ খেপেছে, তবু সুন্দর মুহূর্ত রাগারাগি করে নষ্ট করা যাবে না। তাই রাজ মেহরিনের দুর্বল জায়গায় আঘাত করলো। সে কবিতা বলা শুরু করলো, তুমি পাশে এলে জীবনের পথটা সহজ হয়, তুমি হাসলে মনে হয় সব দুঃখ সরে যায়, তোমার স্পর্শে জেগে ওঠে নতুন ভোর, তোমার কথায় বাজে হৃদয়ে সুরের ঝড়। স্বপ্ন যতই ভাঙুক তবু আশা থাকে অটল, কারণ ভালোবাসা তো হৃদয়ের সবচেয়ে সফল। তুমি আমার আকাশ, তুমি আমার ঢেউয়ের স্রোত, তুমি ছাড়া এই জীবন যেন অচেনা পথ। শেষে শুধু বলি, আমার সকল সুখ সকল অনুরাগ, তুমি আমার মেহেরিনের স্বপ্ন রং। রাজ একটু থামে, ঠোঁট কামড়ে হাসে। এই যে কেমন বিড়াল ছানার মতো ঘাপটি মেরে শুয়ে আছে মেহরিন রাজার বুকে। রাজ আবারও বলে ওঠে, তুমি আমার নিঃশ্বাসের ভেতর লুকোনো গান, অচেনা ভিড়ের মাঝেও তুমি একমাত্র আপন প্রাণ। জীবনের প্রতিটি কষ্টে তুমি যেন আলো, অন্ধকারের শেষে দেখি তুমি একমাত্র ভালো। তুমি না থাকলে পৃথিবীটা ফাঁকা লাগে, স্বপ্নগুলো ভেঙে যায় ছাই হয়ে জাগে, কিন্তু তুমি থাকলে সব দুঃখ হয়ে যায় নদীর ধারা, সব কান্না মুছে যায় তোমার একটুখানি হাসির ইশারায়। ভালোবাসা কি জানো, এটা শুধু শব্দ নয়, শুধু প্রতিশ্রুতি নয়,
এটা হলো হৃদয়ের সেই অঙ্গীকার যা মৃত্যুর পরও ভাঙে না, থাকে অটল, থাকে অবারিত। তুমি আমার শেষ ঠিকানা, তুমি আমার অশেষ স্বপ্নভঙ্গ, তুমি ছাড়া আমি কিছুই নই, তুমি আমার মেহেরিনের স্বপ্নরং। কবিতা শুনে মেহরিন শান্ত হয়ে গেল, শক্ত করে জড়িয়ে ধরল তাকে। কবিতা শেষ হলে রাজ হাসল। মেহরিন শক্ত করে জড়িয়ে ধরে বলল, এত ভালো কেমন করে বাসে মানুষ? রাজ শুধু হাসল। এর উত্তর যে তার জানা নেই, এর উত্তর ব্যাখ্যা করার যে কোনো ভাষা নেই, কোনো শব্দ নেই। কিছুক্ষণ দুজনই নীরব রইল, অনুভব করল সেই সুন্দর মুহূর্তকে। স্বামী স্ত্রী বুকে আগলে রেখেছে একে অপরকে। এই মুহূর্ত অসাধারণ। এই অনুভূতি প্রকাশ করার মতো নয়। এই সুখ কোটি টাকা দিয়েও কেনা যায় না। ওদিকে মেহের শুয়ে আছে সোফা, আর হৃদ বসে আছে বিছানায়, গালে হাত দিয়ে রেখেছে, কারণ সে বইয়ের হাতে কেলানি খেয়েছে। প্রায় 2 ঘন্টা আগের কথা। মেহের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। আজ তার মনটা খুব ফুরফুরে। অকারণেই মেহের আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আজ তার মনটা খুব ফুরফুরে, অকারণেই যেন সব কিছু ভালো লাগছে। এর সূত্রপাত ঘটে বিকেল থেকে সেই পার্কে। হৃদ বারান্দায় ছিল, মেহেরও সেখানে গেল। গিয়ে দেখে হৃদ আকাশের দিকে তাকিয়ে আছে। খুশি মনে মেহের পিছন থেকে হৃদকে জড়িয়ে ধরল। বউকে এভাবে জড়িয়ে ধরতে দেখে হৃদ হাসল। বুঝলো আজ তার বইয়ের মুড ভালো। হৃদ মেহেরের দিকে ফিরে তাকিয়ে জড়িয়ে ধরল। পাশে থাকা চেয়ারে বসে তাকে বসার ইশারা করলো, কিন্তু মেহের বসল না, বরং হৃদের গলায় হাত জড়িয়ে তার কোলেই বসে পড়ল। এই দৃশ্য দেখে হৃদ হাসল। জড়িয়ে ধরে মেহেরের কপালে একটা চুমু দিল। মেহের তাকালো হৃদের দিকে, হৃদও তাকালো মেহেরের চোখে। সেই চোখেই বুঝলো হৃদ তার বউ, তাকে কাছে চাইছে। বুঝে হৃদ আবার হেসে উঠল। ভাবা যায় যে হৃদ একসময় এত গম্ভীর ছিল, সে এখন হাসছে। যদিও এখনও সে গম্ভীর, তবে এই হাসি পাওয়া যায় শুধু মেহের আর রাহির সামনে, পরিবারের সাথেও মাঝে মাঝে, কিন্তু বাইরে সে আগের মতোই সেই গম্ভীর মানুষ। যাই হোক, মেহের একদম হৃদের কাছে এলো, এগিয়ে গেল হৃদের ঠোঁটের দিকে চুমু খেতে। হঠাৎ করে মেহেরের ভেতর প্রচণ্ড রাগের সঞ্চয় হলো। চুমু তো দিলই না, বরং ফোঁস করতে লাগলো। এমনটা দেখে হৃদের কপাল কুঁচকে গেল। বলল, কি হলো হঠাৎ এত রেগে গেলে কেন? মেয়ের কোনো উত্তর না দিয়ে ঠাস করে একটা থাপ্পড় বসালো। গজগজ করতে করতে বারান্দা থেকে ঘরে চলে গেল। বেচারা হৃদ অবাক হয়ে বসে রইল। কিছুতেই বুঝতে পারছে না তার বইয়ের এমন রোমান্টিক মুড হঠাৎ অ্যাকশন মুডে কেন পাল্টে গেল। গালে হাত দিয়ে অনেক ভেবে অবশেষে কারণটা টের পেল। ওহ শিট, আমি কেমন করে ভুলে গেলাম এটা? বলে দৌড়ে ঘরের দিকে গেল, কিন্তু মেহের তখনই ঠাস তার মুখের উপর দরজা বন্ধ করে দিল। বেচার হৃদ দরজায় ধাক্কা মারতে লাগলো। ফোন দিল, SMS পাঠালো, কোনো লাভ হলো না। এদিকে বেশি জোরেও ডাকা যাবে না, বাকিদের ঘুম ভেঙে যেতে পারে। আবার অন্যদিকে বউকে কাছে পাওয়ার চান্স মিস হলো। বউ রাগ করে চলে গেল, তার উপর মশার কামড়। উফ, জীবনে এত ঝামেলা থাকলে চলে নাকি? ধুর ছাই। পাক্কা 1 ঘন্টা 40 মিনিট পর অবশেষে মেহের দরজা খুলো। হৃদ ঘরে ঢুকেই আগে ছুটে গেল ওয়াশরুমে, ব্রাশ করলো, কুলকুচি করলো। ভাবছিল সিগারেটের গন্ধ আছে কিনা। ভাগ্য ভালো নেই, নইলে কপালে আজ তার মায়ের আছে। হৃদ মনে মনে শপথ করলো জীবনে আর সিগারেট ছুবে না। এক সিগারেটের জন্য আজ কত ঝামেলা পোহাতে হলো। বইয়ের মার, মশার কামড় আর 1.5 ঘন্টা সময়েরও ক্ষতি। এদিকে মেহের অনেক দিন ধরেই হৃদকে সিগারেট ছাড়তে বলছিল, এমনকি হুঁশিয়ারি দিয়ে রেখেছিল আরেকদিন যদি ধরতে পারে তবে আজীবনের জন্য সিগারেটের শখ মিটিয়ে দেবে। হৃদ বেশি না ভেবে মেহেরের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলল, আর কোনোদিন সিগারেট খাবো না, প্রমিস। তারপর ঠোঁট বাড়িয়ে এগিয়ে এলো চুমু খাওয়ার জন্য, কিন্তু মেহের হঠাৎ আরেকটা থাপ্পড় বসিয়ে দিল। বালিশ ছুঁড়ে ছুঁয়ে পড়ল। হৃদ উঠে গিয়ে মেহেরের পাশে বসলো, দোয়া কালিমা পড়ে নিজের বুকে ফু দিয়ে ডাকলো, বউ, ও বউ, শোনো না। দেখলো মেহের চোখ কুঁচকে আছে। হৃদ ঢোক গিলে দাঁত বের করে বলল, বউ, তুমি কি রেগে আছো? শালা নাটক মারাবি না আমার লগে। কত আশা নিয়ে গেছিলাম একটা চুমু খাবো, তোর সিগারেটের গন্ধে মুড আর কিস দুইটাই শেষ। এখন আসছিস প্রেম দেখাইতে? যা তো যা, তুই তোর প্রেম ধুইয়া পানি খা, চোখের সামনে থেকে সর। নিখুচি করেছে তোর আর তোর চুমু। হৃদ মুখটা কাদু কাদু করে তাকিয়ে থাকলো। তা দেখে মেহের পাশে থাকা ফুলদানিটা হাতে নিয়ে বলল, এই তুই যাবি?
মেয়েরকে ফুলদানি নিতে দেখে হৃদ তাড়াতাড়ি গিয়ে উঠে বিছানায় বসে পড়ল। না না, রিস্ক নেওয়া যাবে না। তার বউ যা জিনিস, সত্যি সত্যি ওইটা দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিতে পারে। আবার ডাকলো, বউ, মেহের। আরেকটা আওয়াজ বের হলে আমি তোর বউ ডাকবার শখ চিরতলে মিটিয়ে দেব আমার মুডের পিনটি চটকে দিয়ে। এখন বউ বউ করছিস? দূর হ শালা। হৃদ মুখ ছোট করে বসে রইল। মেহের চোখে হাত দিয়ে হৃদকে বিড়বিড় করে বকতে লাগলো। হৃদ দীর্ঘশ্বাস ফেলে বলে, এই মেয়ে নাকি জন্মের পর থেকে সিঙ্গাপুর ছিল, অথচ বাংলায় সব গালি মুখস্থ। কি সব যে বলে। তারপর আবার তাকালো মেহেরের দিকে। তাকে বিড়বিড় করতে দেখে হতাশ হলো। ঠিক তখনই মেহের থেমে গেল। হৃদ পা টিপে টিপে এগিয়ে এসে তার গায়ে হাত রাখলো। মেহের উঠে বসলো, চুলখোপা করতে লাগলো। কিছু একটা বলবে এর আগে হৃদ ভালোবাসার আক্রমণ চালালো। নিজের ঠোঁট দিয়ে শক্ত করে চেপে ধরলো মেহেরের ঠোঁট। মেহের হতবাক। এমন সময় এমন একটা কাজ হৃদ করবে তার ধারণাই ছিল না। সে বুঝলো হৃদ আজ ঠিক কীভাবে তাকে শাস্তি দেবে। সেটা বুঝে এসে ছাড়া পাওয়ার জন্য হাত পা ছড়তে থাকে। ইতিমধ্যে কয়েক দফা জ্বর থাপ্পড় কিল খাওয়া শেষ হৃদের। হৃদ মেয়েরের দুহাত চেপে ধরল দেওয়ালে আর নিজের কাজ চালিয়ে গেল। একটা মেয়ে কখনোই একটা ভালোবাসার উন্মাদ পুরুষের সাথে পেরে ওঠে না। আর সে যদি হয় স্বামী, তাহলে তো আরও নয়। নর্মালি একটা পুরুষের সাথে মারামারি বা দুষ্টামিতে পালো ভালোবাসার আক্রমণ চালালে সেখানে নারী বারবারই হারে। এই যেমন মেহের হেরে যাচ্ছে, আস্তে আস্তে তার নড়চড়া কমে যাচ্ছে, স্থির হচ্ছে। সে হবে নাই বা কেন? সে যে বুঝে গেছে আজ তার কপালে ভালোবাসার যন্ত্রণা আছে। হৃদাজ আটঘাট বেঁধেই নেমেছে। সে আজ বউকে সারিস্তা করবেই করবে। বউকে বশে আনার একমাত্র পথ হলো ভালোবাসার অত্যাচার। বেশি বেশি অত্যাচার যন্ত্রণার ভয় পেয়ে যদি বউটা একটু ভয় টয় পায়, এটা অবশ্য তার কথা নয়, এটা রাস্তাকে শিখিয়ে দিয়েছিল। কথা ছিল এমন, শোনো বৎস, যদি উঠতে বসতে বউয়ের হাতে কেলানি খেতে না চাও তাহলে বউকে অত্যাচার করো, যন্ত্রণা দাও, তবে সেটা ভালোবাসার। দেখবে ভালোবাসার অত্যাচার ও যন্ত্রণার ভয়ে হলেও বউ তোমাকে কম কেলাবে। হৃদ এখন ঠিকই বুঝেছে এটাই বউকে শায়েস্ত করার আসল ওষুধ। হৃদ নিজের ভালোবাসার যন্ত্রণা দিতে ব্যস্ত হয়ে পড়ল। এভাবে কাটলো একটি সুন্দর রাত। ওদিকে মেহরিন রাজের বুকে শুয়ে, আর এদিকে মেহের ভালোবাসার যন্ত্রণা শুয়ে। একটি নতুন দিনের সূচনা। সকাল 7:33। মালিয়া মির্জা, রূপা বেগম আর ফাইজা চৌধুরী তিনজন মিলে গল্প করছে আর নাস্তা বানাচ্ছে। সাথে আছে কুলসুম আর ফুলবানু। ফাইজা চৌধুরী ইতিমধ্যেই জাহানারা বেগমকে নাস্তা দিয়ে এসেছে। ভদ্র মহিলা, গ্রামের মানুষ। সকাল সকাল ওঠেন, ফজরের নামাজ পড়ে তার নাস্তা লাগে। সবাই এখনও ঘুমে। আরফা ফ্রেশ হয়ে নিচে নামে। মায়ের কাছে এক কাপ কফি চাই। ফাইজা চৌধুরী মেয়ের হাতে কফির কাপ দিয়ে আবারও আড্ডা ও রান্নায় ব্যস্ত হন। তিনজনকে গল্প করতে দেখে হাসলো আরফা। সে পা বাড়ালো বাইরের দিকে। জমিদার বাড়ির বিশাল উঠান পেরিয়ে গেল বাগানের দিকে। জমিদার বাড়ির বাগানে একটা ঘাট বাঁধা পুকুর আছে। বাড়ির মেয়েরা বউরা মাঝে মধ্যে নামি সেখানে। বিশেষ করে মেহরিনরা আসলে সব মেয়েরা নামে পুকুরে। আরফা আস্তে আস্তে চলে এলো পুকুর পাড়ে। পায়ের জুতা খুলে কয়েক সিঁড়ি নেমে পা দুটো পুকুরের পানিতে ডুবিয়ে বসলো। আহা, কি স্নিগ্ধ অনুভূতি! সকাল সকাল প্রকৃতি যেন অন্যরকম জাদু ছড়ায়। আরফা সবসময় আসে না এখানে, কেবল তখনই আসে যখন খুব মন খারাপ থাকে। তখন এখানে বসে একা সময় কাটায়। আরফা কফিতে চুমুক দেয়, আবার পাশে রেখে কিছুক্ষণ একমনে তাকিয়ে থাকে পুকুরের পানি দিকে। তারপর গুনগুন করে উঠল, তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায় ওরা, মুখ দেখে বুঝতে পারে না, ওরা এমন কেমন বোঝে না, ওরা আসল কারণ খোঁজে না। আরফার গুনগুন শেষ হতে ভেসে এলো এক গম্ভীর কণ্ঠস্বর। জীবনসঙ্গী বেছে নেওয়া কোনো সাধারণ সিদ্ধান্ত নয়। এটা জীবনের সবচেয়ে বড় মোড়, যেখানে এক ভুল পা সারা জীবনের দুঃখ বয়ে আনে, আর এক সঠিক সিদ্ধান্ত সারা জীবনকে জান্নাতের মতো সুন্দর করে তোলে। কারণ জীবনসঙ্গী মানেই শুধু হাসির সময় পাশে থাকা নয়, বরং বিপদের সময় হাত শক্ত করে ধরা, ঝড়ের রাতে আশ্রয় হয়ে দাঁড়ানো, অন্ধকারে আলো দেখানো,
সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পেলে জীবনটা হালকা হয়ে যায়, বেঁচে থাকার ইচ্ছে দ্বিগুণ হয়। সকালে সূর্যের মতো প্রতিটি দিনই নতুন করে জাগিয়ে তোলে। কিন্তু যদি ভুল মানুষকে বেছে নেওয়া হয়, তাহলে জীবনটা হয়ে ওঠে এক দম বন্ধ করা জাহান্নাম। তখন প্রতিটি নিঃশ্বাস লাগে বিষের মতো, প্রতিটি মুহূর্ত মনে হয় পালিয়ে যেতে, কিন্তু পালানোর পথ থাকে না। তাই জীবনসঙ্গী নির্বাচনের সময় মনকে, মস্তিষ্ককে আর আত্মাকে ভালোভাবে শুনতে হয়, যেন সেই সঙ্গী হয় জীবনের আশ্রয়, না যে সঙ্গী হয় জীবনের বোঝা। সবচেয়ে বড় সত্য হলো যে সত্যি ভালোবাসে সে কখনো বিপদের মুখে হাত ছেড়ে দেয় না, বরং আরও জোরে আঁকড়ে ধরে, যেন বলতে চায়, তুমি একা নাও, আমি আসি। অসময়ে কাপুরুষের মতো পালিয়ে যাওয়া ভালোবাসা নয়, ফ্যামিলির দোহাই দিয়ে পিছু হটে যাওয়া, দায় এড়িয়ে যাওয়া, ওগুলো শুধু ভণ্ডামি। ভালোবাসা মানেই দায়িত্ব, ভালোবাসা মানেই একসাথে ঝড়ঝাপটা সামলানো। কারণ জীবনের সফর ছোট নয়, পথে আসবে ঝড়, অন্ধকার, খরার দুঃসময়। সে সময় যদি হাতটা শক্তপোক্ত অথচ নরম মমতায় ভরা না হয়, তাহলে পথ চলা অসম্পূর্ণ থেকে যায়। ভালোবাসা মানেই একসাথে থাকা, সব বাধা মোকাবিলা করা, একই ছাতার নিচে ঝড় সামলানো, একই আলো ভাগ করে দেখা। আর সেই হাত যদি সত্যি শক্ত করে ধরা হয়, তাহলে জীবনটা হয় পূর্ণ, না হলে জীবন শেষ হয়ে যায় ভেতর থেকেই। কথাগুলো মন দিয়ে শুনলো আরফা। কেন যেন বাস্তব মনে হলো, ভালো লাগলো। আরফা চোখ তুলে তাকালো লোকটার দিকে। লম্বা, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, মায়া মায়া দুটি চোখ, সরু নাক, ধারালো চিবুক, সিগারেটে পোড়া কালচে ঠোঁট, গাল ভর্তি চাপদারি। আচ্ছা, এমন পুরুষকে কি বলে শ্যামপুরুষ? হ্যাঁ, বলা যায়। পুরনো সাদা ট্রাউজার আর টি শার্ট, কপালে ও নাকে লেগে আছে বিন্দু বিন্দু ঘাম। দেখে যে কেউ বলবে সে এখন জগিং করে এসেছে। হঠাৎই আরফার মনে পড়ে গেল সে কাল এই লোকটাকে কষ্ট দিয়েছে, লোকটা তার সাথে রাগ করেছে। সেই সময়ের পর আর কথা বলেনি। বাড়ি ফিরে সবাই আড্ডা দিল, তখনও সবার সাথে কথা বলল, কিন্তু আরফার সাথে না। কতবার সরি বলার সুযোগ চেয়েছিল আরফা, কিন্তু সুযোগ পায়নি। এমন না যে সে জীবনের সাথে কথা বলতে সে মরিয়া, তবে একটা মানুষ একই বাড়িতে থাকবে অথচ তার সাথে কথা বলে না, রাগ করে, ব্যাপারটা কেমন না? তার থেকেও বড় কথা, সে অতিথি, আবার ভাইয়াদের ফ্রেন্ড। আরফা কিছু বলবে ভেবে তাকাতে দেখে জীবন হনহন করে এসে বসে পড়ল তার পাশে, পা দুটো পানিতে ভিজালো। আরফা কিছু বলবে ভেবেই তাকাতে দেখে জীবন তার দিকেই এগিয়ে আসছে। এটা দেখে ঘাবড়ে গিয়ে আরফা মাথাটা পিছনে নেয়। জীবন শান্ত চাহনি ছুরি দিয়ে তার পানে, সে চোখে চোখ পড়তে আরফার ভেতরটা কেমন একটা ঝাঁকুনি দিয়ে উঠল। আরফা হঠাৎই ঘাবড়ে গেল জীবনের এমন চাহনিতে। এদিক ওদিক তাকিয়ে আমতা করে কিছু বলার চেষ্টা করছিল। এমন সময় ওর চোখ গিয়ে বলল জীবনের হাতে কফির কাপ। তখন বুঝলো জীবন সেই কফির কাপ নিতেই এসেছিল, আর সে কি নাকি ভাবলো। ছি! হঠাৎ আরফা খেয়াল করলো ও একটু আগে যেখানে ঠোঁট লাগিয়ে খেয়েছিল, জীবনও ঠিক সেখানেই ঠোঁট লাগিয়ে খাচ্ছে। আসলে ঘুম থেকে ওঠার পর ঠোঁটটা কেমন জানি টানছিল বলে সে লিপ বাম লাগিয়েছিল, তাই কাপে সেই দাগ লেগেছিল। আরফার মনে হঠাৎই ধাক্কা লাগে। আরে আরে, কি করলেন এটা? আপনি কফি খাবেন বললেই তো হতো, আমি নিয়ে আসতাম। এটা তো আমি খেয়েছি, এটা তো এটো। জীবন সহজভাবে উত্তর না দিয়ে তেরাবাঁকা উত্তর দিল, এটা খেলে কি হবে? বিষ আছে নাকি? খেলে মারা যাব? এই নির্লিপ্ত উত্তরে আরফার জল ঝুলে গেল। কিছু বলল না, শুধু চুপচাপ তাকিয়ে রইল জীবনের দিকে। মনে মনে ভাবল, লোকটা কেমন অদ্ভুত। একদিকে মনে হয় প্রাণ খোলা, হাসি খুশি, মজার মানুষ, আবার অন্যদিকে কেমন যেন গম্ভীর, রাগী আর ঘাটতেরা স্বভাবের। আরফা জেনেছে ছেলেটার বাবা মা কেউ নেই, সম্পূর্ণ অনাথ। একথা মেহরিনী বলেছিল। আরফা ভাবে, জীবনের তো কেউ নেই, অসুস্থ হলে কে দেখে, রান্না করে কে খাওয়ায়, জামা কাপড় কে ধোয়, সব কিছুই ওকে একা একা সামলাতে হয়। এই ভেবে আরফার বুকটা হু হু করে উঠল। ও একটু এগিয়ে এসে ধীরে বলে উঠল, শুনছেন? জীবন মনে হাসি চাপল, চোখে তখনও সেই গম্ভীর দৃষ্টি। উত্তর করল না। আরফা আবার ডাকলো, তবু কোনো সাড়া নেই। তখনই মনের ভেতর থেকে ঝড়ের মতো রাগ এসে ধাক্কা দিল। এত রাগ কিসের? আমি কি এমন বলেছি যে মুখ ঘুরিয়ে বসে থাকতে হবে? মানুষ তো নিজের বউয়ের সাথেও এতটা রাগ করে না। অনেকবার সরি বলতে গিয়েও কোনো উত্তর পায়নি। হঠাৎই আবার দেখল জীবন ভান করছে রাগারাগি করে উঠে যাবে।
আরফা দাঁত চেপে বলল। এই মিস্টার, জীবন ভেতরে ভেতরে হাসতে হাসতেই মাথা একটু পিছনে নিয়ে শান্ত চোখে তাকালো। সেই দৃষ্টিতে কিছুক্ষণে চুপ হয়ে গেল আরফা। হঠাৎই নিজের কথা ভুলে গিয়ে আমতা আমতা করতে লাগলো। জীবন বলল, আপনি কি চিংড়ি? কি বললেন? বলে আরফা চোখ বড় করে তাকালো জীবনের দিকে। জীবনের হাসি আটকাতে কষ্ট হলো। সে হাসি আটকে বলল, মানে কোথায় কোথায় চিংড়ি মাছের মতো লাফান তো, তাই জিজ্ঞাসা করলাম। রাগ তখন আকাশ ছুলো আরফার। দাঁত চেপে বলল, আপনি কি বললেন আমাকে? যা বুঝছেন তাই বলেছি। তারপর উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। আরফা ওর পিছু পিছু এগিয়ে গেল। জীবন যখন বেরোতে যাবে ঠিক তখনই আরফা ওর হাত ধরে ফেল। হে আল্লাহ, আমাকে বাঁচান। তারপরই চোখ গম্ভীর করে আবার তাকালো আরফার দিকে। আপনার সাহস কি করে হয় আমাকে চিংড়ি মাছের সাথে তুলনা করার? জীবন ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বলেছি কারণ আপনি আমি কি আপনি আমি আরফা পিছায় তো জীবন সামনে আগায়। রাগে ফুসফুস করছে। পিছাতে পিছাতে যখন পড়ে যাওয়ার আগে জীবন হঠাৎ খপ করে হাতটা ধরে ফেল। আরফা ভয়ে চোখ বন্ধ করে নিল। জীবন ঠোঁট কামড়ে হাসলো। প্রমাণ পেলেন তো আপনি চিংড়ি? আরফা চোখ খুলে তাকালো। রাগে থরথর করে পড়ল। কিসের প্রমাণ? আপনি যে চিংড়ি। এই শুনে আরফা ভয়ঙ্কর রেগে উঠল। আর সেই রাগে হঠাৎ জীবনকে টান দিয়ে ওঠাতে চাইল। দুজনেই পড়ে গেল পাশের পুকুরে ধপাস। ফলে দুজনেই উঠে দাঁড়ায়। আরফা রাগে রাগে চোখে তাকায় জীবনের দিকে। আরফার সেই দৃষ্টি দেখে জীবন ঠোঁট কামড়ে হেসে ফেলে। কিন্তু আরফার কাছে সেই মুহূর্তে জীবনের হাসিটা একেবারেই ভালো লাগলো না। আরফা পানি ছুঁড়ে মারে জীবনের দিকে আর বলে, বেয়াদব লোক, অসভ্য শয়তান। জীবন ভুর কুচকে তাকায়। তারপর মুহূর্তেও সেও পানি ছুঁড়ে মারে আরফার দিকে। আমি কি করলাম? এটুকুতে এতগুলো ট্যাগ লাগিয়ে দিলেন। আমি যদি সত্যি অসভ্যতা করি তখন নেবেন কিভাবে মিস চিংড়ি? কি বললেন আপনি? জীবন একটু পিছিয়ে যায়। আরফাও এগোয়। অবস্থা খারাপ বুঝে জীবন সাতটি একটু দূরে যায়। আরফা পিছনেই। হঠাৎ একসময় জীবন ধরে ফেলে আরফা। পানি মাঝে আরফা জীবনের গলা চেপে ধরে বলে, আরেকবার চিংড়ি বললে? জীবনের শান্ত চোখে তাকায়। আরফার বুক কেঁপে ওঠে। জীবন আবার বলে, কি হলো মিস চিংড়ি? দুঃখ রাগ মিশ্রিত আবেগে আরফা দাঁত বসিয়ে কামড়ে দেয় জীবনের ঘাড়ে। জীবন হঠাৎই থমকে যায়, শিহরিত হয়। সিদ্ধারা বেয়ে নামে শীতল স্রোত। বলিষ্ঠ শরীরটা কেমন শিরশির করে ওঠে। এই বোকা মেয়ে কি জানে তার এমন হুটহাট কাছে আসাই ছোঁয়ায় যে কেউ পুরোপুরি বেসামাল হয়ে যায়। সে কি বুঝে নিজেকে সামলানো কতটা দুষ্কার হয়ে ওঠে। আরফা ছেড়ে দেয়। রাগে কাঁপতে কাঁপতে বলে, আরেকবার আগের মতো কিছু বললে বা আমায় রাগানোর চেষ্টা করলে মেরে ফেলবো একদম। বলে জীবনকে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। জীবন ধাক্কা খেয়ে পড়ে যায় পানির তলায়। শরীরটা অসাড় হয়ে যায়। উঠতে হবে যেন ভুলে যায় সব। জলে ডুবে যায়। ওদিকে আরফা উঠে দাঁড়ায়। কীভাবে যেন পিছু তাকিয়ে দেখে জীবন উঠছে না। ও তো সাঁতার জানে, তবে উঠছে না কেন? মুখ কেঁপে ওঠে তার। আতঙ্কে ফিসফিসিয়ে ডাকে, যে জীবন। কিন্তু কোনো সাড়া নেই। চোখ ভিজে ওঠে তার। তবুও সাহস করে ঝাঁপ দেয় আবার পানিতে। অনেক কষ্টে জীবনকে টেনে আনে ঘাটের কাছে। জীবন শুধু তাকিয়ে থাকে তার দিকে। চোখ লালচে, তাতে যেন অজানা কত গল্প। আরফা কাঁপতে কাঁপতে ডাকে, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? খুব ব্যথা পেয়েছেন? আসলে আসলে আমার রাগ উঠলে মাথা কাজ করে না। প্লিজ মাফ করে দিন। আমি সো সরি। জীবন চুপচাপ তাকিয়ে থাকে। তারপরে হঠাৎ জীবন ঢলে পড়ে আরফার গায়ের উপর। বুকটা ধক করে ওঠে আরফার। আরফা জীবনকে কোনো মতে সরাই তার মাথাটা নিজের কোলে রাখে। চোখের জল চলে আসে। ভয়ে তার হাত পা অবশ হয়ে যায়। আরফা পুকুরের থেকে পানি নিয়ে চোখে মুখে পানি ঝাপটা দেয়। কিছুক্ষণ পর জীবন চোখ মেলে তাকায়। কিন্তু সেই মুহূর্তেই আরফাকে তার জন্য কান্না করতে দেখে আবার চোখ বন্ধ করে নেয়। আমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক পুড়েছি, এবার তোমার পালা। ঠিক তখনই ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় আরফার জীবনের গালে। জীবন তর্ক করে তাকায়, অবাক হয়ে উঠে বসে। আর আবার থাপ্পড় মেরে ছুটে যায় বাড়ির ভেতর। জীবন বসে থাকে দুই গালে হাত দিয়ে। তখনই পিছনে হাসির শব্দ পায়। ফিরে তাকিয়ে দেখে লাবিব আর আরশ হেসে হেসে একে অপরের উপর পড়ে যাচ্ছে। আসলে তারা গিয়েছিল খেজুরের রস খেতে। বাড়ি ফেরার পথে এই দৃশ্য দেখে হেসে ফেলে। আরফা জীবনকে পানির তলা থেকে তুলে আনছে। আরশ আসতে চাইলে লাবিব আটকে দেয়।
তাদের এভাবে হাসতে দেখে জীবন এগিয়ে এসে বলে, শালা সমন্দি, তোরা বেটকাচ্ছিস কেন? তোর বোন আমায় মেরে গেল আর তোরা হাসছিস? ওটা আমাদের বোন, ভুলে যেও না ব্রো। ওকে বিয়ে করলে মায়ের খেতে হবে না ভাবলে কেমন করে চলবে? যেখানে গ্যাংস্টার মাফিয়া রাজ শিকদারও বউয়ের কেলানি খায়, হৃদ তালুকদারের মতো ভদ্রলোকও মায়ের খায়, সেখানে আমি উঠতে বসতে কেলানি খাই, এমনকি বাদ যায় না আরশও, এখানে তুমি বাদ যাবে? তা ভাবাটাই তো বিলাসিতা। আরশও হাসে। জীবন ভুরু কুচকে বলে, ঠিক আছে খেলাম, কিন্তু আমার বউ আমাকে মারবে আর আমি সেটা সয়ে নেব? তোদের মতো তো হবে না, আমি শোধ তুলে নেব। কথা বলতে বলতে আরশ আর লাপিবকে পুকুর পাড়ে নিয়ে এসেছিল জীবন। কথা শেষে হঠাৎই জীবন লাপিবকে পেছন থেকে লাথি মেরে ফেলে দেয় পুকুরে। লাপিব ধপাস করে পড়ে যায়। তারপর আরশকে বলে, সমন্তি, এবার তোর পালা। না না, আমি কিন্তু তোমাদের সম্বন্ধী, এমন করলে কিন্তু বোন দেব না। কিন্তু জীবন কোনো কথা না শুনে আরশকে পাজাকোলা করে তুলে লাফ দেয় পানিতে। হাসি আনন্দে ভরে ওঠে চারপাশ। তিনজন মিলে মজা করে সাঁতার কাটে। জীবন আসলে আগেই আকরাম চৌধুরীকে জানিয়েছিল সে আরফাকে বিয়ে করতে চায়। রাজ, লাবিব আরও সবাই তার ঘনিষ্ঠ। ছেলে ভালো জব করে, তাই দ্বিমত করেনি। কিন্তু সবাই জানলেও আরফা এখনও কিছু জানে না। জীবনের শর্ত হলো আগে সে আরফার মনে জায়গা করে নেবে, তারপর জানাবে তাকে। ওদিকে আরফা ঘরে গিয়ে গোসলে ঢুকেছে। ট্যাপ ছেড়ে দাঁড়িয়ে আছে সে, মুখটা ধুকপুক করছে। নিজেকে গালি দেয় সে। আমি কি করলাম? একজন ছেলেকে কামড়ে দিলাম? ছি ছি। এখন যদি কেউ জিজ্ঞেস করে কে কামড়ালো, আর উনি যদি বলে দেন আমি, আরফা নিজের চুল টেনে ধরে বলে, উফ, আমি কি করলাম এটা? কিন্তু মনে পড়তে বুকটা আবার ধকধক করে ওঠে, হার্টবিট পেয়ে যায়। ইস, কি হলো এটা আমার? কি মুসিবত, এমন কেন হচ্ছে? সকাল 9টা। সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে আর কিছু নিয়ে হাসাহাসি করছে। আর জীবন মুখ ফুলিয়ে বসে আছে। হাসাহাসির কারণ মূলত জীবনের কাঁধে সেই ওয়ান টাইম ব্যান্ডেজ। ইতিমধ্যে সবাই জেনে গেছে এই ব্যান্ডেজ আর পেছনের কারণ। খাবার টেবিলে সবাই থাকলেও আরফা নেই, হয়তো লজ্জায় নামেনি। বড়রা বাচ্চা নিয়ে ব্যস্ত। রাজ হঠাৎ বলে, শোনো ভাইয়া, অভিজ্ঞতা থেকে বলছি, সবাই রাজের দিকে তাকায়। রাজ অভিজ্ঞতার ভঙ্গিতে বলে, সংসার সুখী হয় পুরুষের গুণে, যদি সে চুপচাপ বউয়ের কথা শোনে। রাজের কথায় ছেলেরা ঠিকঠাক করে ওঠে, মেয়েরা তেসরা চোখে তাকিয়ে থাকে। রাজ আবার বলে, শোনো, বউয়ের মায়ের থেকে বাঁচার উপায় আমার কাছে আছে, দরকার পড়লে জেনে নিস সবাই। না বিশ্বাস হলে হৃদ ভাইয়াকে জিজ্ঞেস কর, আমার দেওয়া ওষুধ কাজে দেয় কিনা। সবাই আবার তাকায় হৃদের দিকে। ওদিকে মেহের কেসে ওঠে। তা দেখে রাজ হাহা করে হেসে ওঠে। হৃদ রাজকে চোখ টিপ দেয়। কেউ না বুঝলেও কারণটা মেহেরিন আর মেহের বুঝে ফেলে। ফলস্বরূপ মেহের টেবিলের নিচ দিয়ে একটা লাথি দেয় হৃদকে। সেই একই কাজ মেহরিনও করে। রাজা হৃদ আহ বলে ওঠে। তা দেখে মেহের আর মেহরিন হাসে। রাজা হৃদ একসাথে বলে, মশা মশা। তা শুনে মেহের আর মেহরিন হেসে ফেলে। হে অবাকা দুলা ভাই, মিস ইউ। হঠাৎ চীনা এক গলায় সবাই সেদিকে ঘুরে তাকায় আর দেখে মাহির দাঁড়িয়ে আছে। পরনে ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক শার্ট। সানগ্লাসটা ঝুলছে বুকের কাছে। চুলগুলো পরিপাটি। এখন আর সেই বাচ্চা বাচ্চা ভাবটা নেই। কলেজের গণ্ডি পেরিয়েছে কিনা। দেখতে অনেকটা সালমান শাহর মতো লাগছে, তেমনি লম্বা, সুন্দর আর অ্যাটিটিউড। কেননা সে এতদিন ছিল সিঙ্গাপুরে তাদের পাপার কাছে। এক্সাম শেষে তার ডাক পড়েছিল, যে ডাক মেহরিন, মেহের আর মেহবুবাকেও পড়েছিল একসময়। সে যাই হোক, এতদিন পর বাড়ি ফিরে কিনা সে বাবা মা বোনেদের ভুলে দুলাভাইদের ডাকছে। তা দেখে মেহবুবা বলে, ঘরের শত্রু বিভীষণ এসে পড়েছে। কথাটা মাহির শুনল, পাত্তা দিল না। রাজ, হৃদ তাদের সাপোর্টারকে পেয়ে খুব আবেগী হয়ে উঠল। শুধু হৃদ বা রাজ নয়, সাথে শান্ত, লাবিব আর আরশও বাকিরাও আছে। রাজ আবেগে আপ্লুত হয়ে বলে ওঠে, শালা। ওদিকে মাহিরও বলে, দুলা ভাই। সিনেমার নায়ক নায়িকার মতো একে অপরকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। তা দেখে মেহরিন মুখ বাঁকিয়ে বলে, ড্রামাবাজ কুত্থাক্কার। রাজকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে মাহির বলে, এত শুকিয়ে গেছো কেন দুলা ভাই? আমার দজ্জাল বোনটা অত্যাচার করছে বুঝি? না শালা, তোর বোনের ভালোবাসার অভাবে তুই একমাত্র আমার কষ্ট বুঝিস, আর কেউ বুঝে না রে। মাহির সবসময় তার দুলাভাইদের পক্ষে থাকে, তাই সে সবার প্রিয়। সবসময় সবাই খুশিও রাখে, তাই সে এই দলে। যেমন কিছুদিন আগে রাজের সাপোর্ট নেবার জন্য একটা R15 গিফট করেছিল।
হৃদের সাপোর্ট নেবার জন্য আইফোন 16 প্রো। লাবিবের দিকে যাও মাত্রই দামি ব্র্যান্ডের পারফিউম। শান্ত দিয়েছে ব্যান্ডের ঘড়ি। আরও দিয়েছে পকেট গরম করে। রাকিব দিয়েছে ড্রেস। এত ফায়দা এই দল করায় সে কোন দুঃখে বোনেদের দলে যাবে। আর সত্যি কথা বলতে মাহির তো জানে তার বোনগুলো কেমন। বেচারা দুলাভাইদের দিকে মায়াও হয়, আবার ফায়দাও আছে। তাই দুনিয়া উল্টে গেলেও দুলাভাইদের সাপোর্ট এসে থাকবে। মাহির হঠাৎ বলে, আমি জানি আমার দুলাভাইগণ, তোমরা খুব অত্যাচারিত, নিরুপায় ও অসহায়। আমার এই দজ্জাল রিনা খানের টাইপ বোনদের কাছে। এমন একটা অপমানজনক কথা শুনে নারী গোষ্ঠী কিছু বলল না, তারা খেয়ে যাচ্ছে। ওদিকে মাহিরকে দেখে সব ছেলেরা ঘিরে ধরেছে, পছন্দের মানুষ কিনা। কিন্তু এমন শালা পাও তো ভাগ্যের ব্যাপার। মাহির একে একে সবাইকে ধরে দুলাভাইগিরি ও শালাগিরি করলো, যাতে সবাই গলে গেল। আর তার পকেটও গরম করে দিল। এক হাতে দিচ্ছে আর মাহির নিচ্ছে আর পকেটে রাখছে। হঠাৎ মাহির বলে, দুলাভাইগণ, সবাই একসাথে বলে ওঠে, হ্যাঁ শালা। আই লাভ ইউ। সবাই বলে, আই লাভ ইউ টু। তারপর জড়িয়ে ধরে মাহিরকে। মাহির ছেলেদের কিছু একটা বলল চুপি চুপি, যা শুনে সবাই হৈ হৈ করে উঠল। তা দেখে নারী গোষ্ঠীর কপাল কুঁচকে গেল, আবার কিছু সিক্রেট ভেবে বাদ দিল। ভাবনের মাঝে এতক্ষণে খাওয়া শেষ করে উঠে যায় জীবন। জীবনকে দেখে মাহির হেসে বলে, কি অবস্থা ব্রো? জীবন হেসে কুশল বিনিময় করে বলে, খুব তাড়াতাড়ি তোমার দুলাভাইগণে ঢুকে যাব। তবে মায়ের খাবার জন্য প্রস্তুত হও, সে হচ্ছে শান্ত খুনি। জীবন নিজের ঘাড়ে হাত দিয়ে বলে, হে, তার বলতে এমন সময় রাজ বলে, বড় হয়ে গেছিস শালা, তোকে এবার গ্যারা করে ফেলবো। কেমন রমণী পছন্দ বল, খোঁজ কইরা দিই। আমি নিজেই খুঁজে নেব, আর পছন্দ হলে সবার আগে দুলাভাইগণকেই জানাবো। ওদিকে মাহিরের গলা পেয়ে ছুটে আসে মালিয়া মির্জা, ফাইজা চৌধুরী আর রূপা বেগম। ব্যস্ত হয়ে পড়ে তাকে নিয়ে। এভাবে সকালটা কেটে গেল খুব সুন্দরভাবে। আজ শুধু মাহির নয়, আরও একজন বাংলাদেশের মাটিতে পা রেখেছে বহু বছর পর। তার বাংলাদেশে আসার একটাই কারণ, মেহরিন ও তার পরিবার। সকাল 10:40 বাংলাদেশ বিমানবন্দরে হাজার হাজার মানুষের ভিড়। তারই মাঝে কালো পোশাকধারী 20 থেকে 22 জন লোক লাইন বেঁধে দাঁড়িয়ে আছে তাদের বসের অপেক্ষায়। আজ বহু বছর পর সে আসছে। এই খবরে সবার চোখ ভেতরের দিকে তাকানো। হঠাৎ করেই দেখা যায় তাদের কাঙ্ক্ষিত মানুষটিকে। কালো ফর্মাল ড্রেস, চোখে সানগ্লাস পরে হিরোদের মতোই হেঁটে আসছে সে, হাতে টলি। দেখা মাত্রই একজন দৌড়ে গিয়ে টলি নেয়, থামলো তার লোকেদের সামনে। প্রেম চোখের সানগ্লাস খুলে গম্ভীর স্বরে বলল, যা বলেছিলাম কাজ হয়েছে তো? ইয়েস বস, আপনার কথা মতো সব হয়ে গিয়েছে। ম্যামরা আজ বিকেলে যে শপিং মলে যাবে, আমাদের লোকেরা আগেই পুরো শপিং মল বুক করে ফেলেছে। আর সেখানে যাতে সন্দেহ না হয় তাই অনেকে ঠিক করা আছে যারা নর্মাল ক্রেতার মতো যাবে। গুড জব। সে এগিয়ে যায়। একজন এসে দরজা খুলে দেয়। গাড়িতে ওঠার আগেই প্রেম একবার লোকজনের দিকে তাকায়। তারা সবাই মাথা নিচু করে ফেলে। তা দেখে প্রেম নওয়াজ হেসে গাড়িতে ওঠে। তার সাথে সাথেই আরও 7-8টা গাড়িতে প্রেমের লোকেরা উঠে বসে। গাড়ির বহর ছুটে চলে গন্তব্যের দিকে। গাড়িতে বসে প্রেম পাশের ছিটে তাকায়, যেখানে 2-3 ধরনের বন্দুক রাখা। প্রেম একটা হাতে তুলে নিল, তা দিয়ে কপাল ঘষতে ঘষতে বলল, আমি থাকতে কোনো জানোয়ারের বাচ্চা তোমাদের ক্ষতি তো দূরের কথা, ছায়াও মারাতে পারবে না। আমি প্রেম নেওয়াজ তা করতে দেব না। তোমাকে আমি ভালোবাসি মাহু, আগে যেমন বাসতাম এখনও বাসি। তোমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে বলে যে তোমার ক্ষতি করব বা অন্য কাউকে করতে দেব, এটা হবে না। পাই বা না পাই আমি তোমাকে ভালোবাসি। আগে যেমন আগলে রাখতাম এখনও তাই করব। যদিও শালার রাত শিকদার থাকতে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তাও পাখি, সাবধান আর মরেন নেই। কিছু শকুনের নজর পড়েছে তোমার আর তোমার পুরো পরিবারের উপর। তবে চিন্তা করো না, আমি থাকতে তোমার বা তোমার পরিবারে কিচ্ছু হতে দেব না। এটা আমার প্রমিস মেহু। আমিও দেখব রে তোরা কত বড় হ্যাডাম যে আমার মেহুর ক্ষতি করতে চাস। অবশ্য আমি জানি যদি রাজ শিকদার জানতে পারে তবে তোকে 10 ফুট মাটির নিচে পুঁতে দেবে। তবে এখনো কিছু বলবো না, দেখি তুই কত দূর খেলতে পারিস। প্রয়োজনে আমি নিজে রাজ শিকদারকে হেল্প করব। তখন তোর শেষ পরিণতি আমি প্রেম নওয়াজ দেখব। আবার মেহুকে মারতে চাওয়া এই ফুটফুটে 2 রাজপুত্রের দিকে যে নজরে তুই তাকিয়েছিস, তা যদি আমি নিজের হাতে না উপড়াই তাহলে আমার নাম পাল্টে তোর মায়ের জামাইয়ের নাম রাখিস। বলে হা হা করে হেসে দেয় প্রেম। প্রেমের এমন আশঙ্কিক হাসিতে ড্রাইভার ঘাবড়ে যায়। তা দেখে প্রেম গা এলিয়ে বসে পা দুটো তুলে দেয় সামনের আসনে। আরে শালা, এত ভয় পেলে চলবে?
এই লাইনে থাকতে হলে জীবন নিয়ে বাজি ধরে শিখতে হবে। সামান্য হাসিতে ভয় পেলে তো মিনিট 2 পরেই পক্কা পেয়ে যাবি বেটা। সে যাই হোক, চল একটা গেম খেলে আসি। ওই কুত্তার বাচ্চার কাছে গিয়ে যে গলায় জোর দিয়ে চিৎকার করেছিল, যে মুখে গালি দিয়ে আমার মেহুকে, সেই জানোয়ারের বাচ্চার গলায় একটু গরম সীসা দিয়ে আসি। ড্রাইভারটা ভেতরে ঘাবড়ে গেলেও প্রকাশ করলো না, চলল প্রেমের কথা মতো শহরের রাস্তায় 8 থেকে 9টা গাড়ি নিয়ে রাজত্ব করতে করতে ছুটে চলল প্রেম আর তার লোকেরা। ওদিকে রাজের হাতটা কেমন নিষ্ফিস করছিল, যার জন্য রাতভর ঘুম হলো না। এখন ওটা করতে হবে, না হলে মনে শান্তি মিলবে না। তাই রাজ বের হবে। অনেক দিন একটু ব্যায়াম হয় না, কাটাকাটি কুপাকুপি হয় না। আহা, কতদিন পর রক্ত দেখবে। খুশিতে তো এখন গান গাইতে চাইছে। ওই যে গানটা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বের হবে বলে রাজ রেডি হচ্ছে গুনগুন করতে করতে। এদিকে মেহরিন খাটে বসে বাচ্চাদের খাওয়াচ্ছে আর রাজের ভাব দেখছে। মেহরিন হঠাৎ খোঁচা মেরে বলে উঠল, বুড়ো বয়সে এমন কচি খোকাদের মতো মাঞ্জা মেরে কোথায় যাচ্ছেন? রাজ মুখটা ভোতা করে তাকালো মেহরিনের দিকে। আজকাল এটা নতুন কিছু নয়। রাজকে মাঝে মাঝে রেডি হতে দেখে তার বউ তাকে এমন করে খোঁচা দেয়। সে জায়গায় এখন রাজ আসলেই কান দেবে না। তার বউয়ের কথায় রাগ করা উচিত নয়। কোন কবি জানি বলেছিল, কি জানি কে বলেছিল, তাকে পেলে রাজ লাল সালাম দিত। রাজ মেহরিনের কাছে এসে টপটপ দুটো চুমু দিয়ে বলল, অনেকদিন ব্যায়াম করি না বউ, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, একটু ব্যায়াম করে আসি। বলে চোখ মারল মেহরিনকে। মেহরিন হেসে বলল, সে আপনার ব্যাপার, তবে বিকেলে শপিংয়ে যাব, সময় মতো যেন পাই। রাজ সুন্দর করে হেসে মেহরিনের গাল দুটো টেনে দিয়ে বলল, আপনি খুঁজছেন আর আপনার স্বামী হাজির হয়নি, এমন কি কোনোদিনও হয়েছে? শুধু স্মরণ করবেন, দেখবেন আলাদিনের জিনের মতো হাজির হব। বাজে কথা বন্ধ করে এখন যান, তবে সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখবেন। রাজ মেহরিনের কপালে একটা চুমু খেয়ে বলল, যথা আজ্ঞা মহারানী। বলে বেরিয়ে পড়ল। নিচে নেমে দেখে লাবি বাইক আর চাবি হাতে নিয়ে ঘোরাচ্ছে। দেখে বোঝা যাচ্ছে সেও বের হবে। রাজ তাকাতে লাবি বাঁকা হেসে বলল, অনেক দিন ব্যায়াম করি না ব্রো, শরীরটা কেমন জং ধরে গেছে, একটু জং ছাড়াতে হবে। সামনে বিয়ে কিনা, না হলে তোমার শালি আবার গালমন্দ করবে। রাজ হেসে ফেল। দুভাই বেরিয়ে গেল দুটো বাইক নিয়ে। কিছুক্ষণের মধ্যেই জায়গা মতো পৌঁছে গেল রাজ আর লাবিব। শেষ বাজাতে বাজাতে দুজন ঢুকলো এক অন্ধকার ঘরে। হঠাৎ লাবিব হাঁক ছেড়ে বলল, ওরে জ্বালা জ্বালা বাত্তি খান জ্বালা, রত্নগুলোকে দেখি। সাথে সাথে লাইট জ্বলে উঠল। অন্ধকার ঘরটা মুহূর্তেই আলোতে ভরে উঠল। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর হঠাৎ আলোয় চোখ কুচকে গেল। চেয়ারে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় বসে আছে এক নারী আর এক পুরুষ। আর কেউ নেই, ওই যে মেহরিনের গায়ে হাত তোলা দুজন। তাদের দেখেই লাবি পাকা হেসে বলল, কিরে, সব ঠিকঠাক তো নাকি? যা দুষ্ট, গালি দিচ্ছিস কেন? সম্মান দে প্লিজ। পৃথিবীর সবচেয়ে বড় কলিজার মানুষগুলোকে কিনা তুই গালাগাল করছিস? ইটস নট ফেয়ার। উফ, সরি, ক্ষমা করবেন বড় ভাই, ভুল হয়ে গেছে। আসলে ওর মতো ভাই যে এত বড় কলিজার মানুষ আমি তো জানতামই না ভাই, ভুলে মা বল ফেলেছি। আর এমন ভুল হবে না ভাইজান, ক্ষমা দেন। এই কে আছিস? সম্মানিত দুইজনের জন্য যে স্পেশাল নাস্তার ব্যবস্থা করেছি, নিয়ে আয়। কত বেলা হলো, খেয়াল আছে? মেহমানদের এখনো খাবার দিসনি কেন রে? রাজের কথা শেষ হতে এক ছেলে দৌড়ে এসে দু হাতে দুইটা বক্স দিল। একটা লাবিবের হাতে আর একটা রাজের হাতে। তারপর রাজ লাবিবকে বলল, তুই শুরু করবি নাকি আমি? তুমি করো। না, তুই কর। এমন কথার পর হঠাৎ রাজ বলল, আচ্ছা যা, টস করি, যে জিতবে সে করবে, ওকে? লাবিব মাথা জাগালো, মানে রাজি। 5 টাকার একটা কয়েন দিয়ে টস হলো। কয়েনটা গিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। যা শালা, আমরা দুজন একসাথে করি, তারই সংকেত দিল রে। সেই তো ভালো, চল লেগে পড়ি। দুই ভাই বসে পড়ল সেই লোকটার সামনে। বক্স দুটো খুলে দিল। ভেতরে থাকা নাস্তা দেখে লোকটার চোখ কপালে উঠল। দম আটকে যেন মরে যাবে এমন অবস্থা। লাবিব একটা ছোট কাঁচি বের করলো। রাজ বের করলো 2টা পেলাস, তারপর একটা স্কেল, একটা করাত। লাবিব বের করলো একটা হাতুড়ি। হঠাৎ লাবিব চেঁচিয়ে বলল, কিরে ভাবি, মার স্পেশাল মশলাটা কই? বলতে দেরি আসতে দেরি হলো না। একজন লোক ঘরে ঢুকে হাতে নিয়ে এলো 2টো কৌটা। একটাতে মরিচ গুঁড়ো আর একটাতে লবণ। তা হাতে পেতে লাবি ভীষণ খুশি হয়ে
শীষ বাজাতে বাজাতে কৌটাগুলো নিল। মরিচের গুঁড়োর কৌটার মুখখানা খুলে পড়ল। কিরে মরিচগুলো কোনটা আনছিস রে? ঝাঁজ এমন কেন? ভাই সেই ঝাঁজ বোম্বাই মরিচ শুকাইয়া পাউডার বানানো হয়েছে ভাই। তাই নাকি? দাঁড়া দাঁড়া দেখি কেমন ঝাঁজ। মরিচে হাত দিতে চাইল, লোকটা বাধা দিয়ে বলল, ভাই হাত দিয়েন না, খুব জলে। আমি ওই কইটায় গুঁড়াগুলো শুধু ভরছি, ভালো করে সাবান দিয়ে হাত ধুইছি কয়েকবার, পরে বাথরুমে গেছিলাম ভাই। একদম 3 ঘন্টা আমার খুব জ্বলছে ভাই। লোকটার কথাই লাবিব হাহা করে হেসে দিল। হেসে সে গ্লাভস পরে নিল। ভাগ্য ভালো তুই বললি, না হলে তোর মতো আমার পাছাও জ্বলতো রে। দেখা যেত বউকে একটু ধরতে গেছি, বউ আর আমি দুজনেই জ্বলতাম ভাই। না না না, নিজের জ্বালা সহ্য করে নিজেও জ্বালা সহ্য করে চলা যায়, কিন্তু বউকে জ্বালা দেওয়া যাবে না, রিক্সে চলা যাবে না।